ভাবা যায় মব জাস্টিস কোন পর্যায়ে গেছে? তাহলে বাংলাদেশে আসলে কে নিরাপদ? এই মুহূর্তে অনেকের কাছে এই প্রশ্নটা উঠছে। কেউ কেউ বলছেন যে এই ঘটনার পেছনে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দায়ী। আবার কেউ কেউ বলছেন বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠনও হতে পারে। টার্গেট কে হয়েছে? কেন্দ্রীয় সমন্বয়করা দিনে দুপুরে প্রকাশ্যে মানে কি বলা হয় যে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা করে যে দুর্দান্ত ঘটনা ঘটিয়েছে তাদের আইডেন্টি এখনও জানা যায়নি। দর্শক, চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপর বাংলাদেশের অনেক মানুষ অনেকটা সন্তুষ্ট। আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে চিন্তা করলে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, আওয়ামী লীগ তো আছেই, আরও অনেকেই কিন্তু তাদের উপর মনে মনে অসন্তুষ্ট। বাট আউটে হয়তো এতটা প্রকাশ করার সুযোগ নেই। ভালোবাসার মানুষ যেমন আছেন, তাদেরকে সুযোগ পাইলে ওই পারে পাঠাই দেওয়ার জন্য অনেকের মেন্টালিটি আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে এক বিরল হামলার ঘটনা ঘটেছে। আপনার 8 ডিসেম্বর দিবাগত রাত 2:03 রাতের আধারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন। যে ঘটনা কি, যে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদের গাড়ি বহর। এখন নারায়ণগঞ্জ এমনিতেই এটা বিভিন্ন রাজনৈতিক দলের একটা প্রধান আখড়া। সেই ঐতিহাসিকভাবে খেলা হবে ডায়লগের প্রবর্তক শামীম ওসমানের, কিন্তু এটা একটা বড় এরিয়া। যদিও শামীম ওসমান তিনি এই মুহূর্তে নেই, আওয়ামী লীগও সেখানে ঘুমন্ত। তাহলে কাদের এত বড় সাহস হলো দিনে দুপুরে বা গভীর রাতে হামলা চালানো? তো এখানে বলা হয়েছে শুধু হামলা চালায়নি, সেখান থেকে তাদের ব্যাগ এবং মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এই হামলায় অনেকেই সেখানে আহত হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আপনার হাসনাত আবদুল্লাহ সরকারের নিকট। বলা হয়েছে যে গেল 27 নভেম্বর থেকে হঠাৎ করে সমন্বয়কদের উপরে এক ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা লক্ষ্য করা গেছে। 27 নভেম্বর ঘটনাটা শুরুয়াত হয়েছিল হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঘটনাটা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। এর পরের দিন আরেকটা ঘটনা ঘটছিল 28 নভেম্বর, হাসনাত আবদুল্লাহকে আরেকবার গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। পরে আপনার এটা নিয়ে মামলা টামলা হয়েছে, 2 জন অলরেডি রিমান্ডে আছে। আমার মনে হয় যে সমন্বয়কদের এই মুহূর্তে যে সিচুয়েশনটা কাজ করছে, তাদেরকে মারতে পারলে অনেকেরই সুবিধা হবে, আবার অনেকেরই অসুবিধা হবে। যেমন যে কোনো সমন্বয়ক এরকম অদৃশ্য হামলায় বা গভীর রাতে বা মব জাস্টিস লেভেলের কোনো ঘটনায় যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে যায়, প্রথমে সোজা দোষটা যাবে, চোখ বন্ধ করে সবাই বলবে এটা আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ করুক আর না করুক, যুবলীগ করুক আর না করুক, ছাত্রলীগের পোলাপাইন করুক আর না করুক, এটা চোখ বন্ধ করে সবাই বলে ফেলবে এই ঘটনার পেছনে আওয়ামী লীগ জড়িত। বাট আসলে কি শুধু আওয়ামী লীগে এই মুহূর্তে সমন্বয়কদের বিপরীত অবস্থান নিচ্ছে? না, এখানে নানান ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু হচ্ছে। এই মুহূর্তে ভারতের সাথে যে অস্থিতিশীল একটা অবস্থান আছে, সেখানে আমাদের সমন্বয়করা, আমাদের পলিটিশিয়ানরা যতটা শক্ত ভাষায় কথা না বলছেন, সার্জিস, হাসনাত বা আসিফ বা আমাদের নাহিদরা তারা যেই ভাষায় ভারতকে চোখ রাঙাচ্ছে, ইভেন ভারতের বিজেপির কেন্দ্রীয় সরকারের অনেক মন্ত্রীরা সার্জিস, হাসনাত বা নাহিদদের কিন্তু চিনেন। তাদের ভিডিও সেখানে তারা প্রচার করে বলে যে দেখো ওরা কি ভাষায় ভারত নিয়ে কথা বলতেছে, এটা আমরা মানতে পারি না। তো সেই ক্ষেত্রে তাদের ঘটনার পেছনে এখানে ভারতেরও কোনো গুপ্তচর থাকতে পারে, রয়ের এজেন্ট থাকতে পারে, যে বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো একটা ঘটনা ঘটে দিতে পারলে পরিস্থিতি আরও আউলাই যাবে। আর সরকারেরও, যে সরকার ক্ষমতায় আছে, তারাও যথেষ্ট বিপাকে পড়বে। এক ঢিলে অনেকগুলো পাখি এখানে শিকার করা সম্ভব। সো তাদের মুভমেন্টের সময় আমার মনে হয় একটু সতর্কতা অবলম্বন করা উচিত, প্রোটেকশন রাখা উচিত। আশা করি যারা জড়িত তাদের অবস্থান বের হয়ে যাবে। প্রত্যেকটি বড় বড় অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, ইতিহাস, পতন, স্বৈরাচার বিদায়, সকল কিছুর পিছনে একজন মাস্টারমাইন্ড থাকে। বাংলাদেশের আন্দোলনের মাস্টারমাইন্ড নাকি ছিল মাহফুজ। ডক্টর ইউনূস বিশ্বমঞ্চে পরিচয় করে দিয়েছিলেন। তবে এটা নিয়ে বাংলাদেশে বিতর্ক আছে পলিটিক্যালি। তবে আমরা আজকে যাকে পরিচয় করাতে যাচ্ছি তিনি হচ্ছেন হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। এই মুহূর্তে ইন্টারনেট সার্চে এই মানুষটার নাম ট্রেন্ডে চলে আসছে। ওয়াই? সিরিয়ার যে সরকার পতনের ঘটনা, 50 বছরের যে রাজকীয় ইতিহাস, সেইটাকে যিনি ভেঙে চুরে, যার নেতৃত্বে একটা উৎখাত হয়েছে, সেই উৎখাতের পেছনে
সবচেয়ে বড় ভূমিকা যে ব্যক্তি রেখেছেন তার নামটা স্বাভাবিকভাবে বিশ্বের মানুষ এখন জানতে চাচ্ছে। তো আপনাদেরকে জানাচ্ছি যে কে এই ব্যক্তি, তার সম্পর্কে যতটুকু আমরা তথ্য পেয়েছি। আপনার বলা হয়েছে যে আমরা যদি দেখি এই অভিযানটির নেতৃত্ব দিয়েছেন ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী, সশস্ত্র মেশিনারিজ আছে, সব আছে, হায়াত তাহরির আল শাম, সংক্ষেপে HTS এর প্রধান আল জোলানি। তো আমরা যদি দেখি জোলানিকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ঐতিহ্য আছে। তা আমরা একটু দেখি যে তার অবস্থানটা কি। আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম হচ্ছে আহমেদ হোসাইন আল শারওয়া। 1982 সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসাবে কাজ করতেন। 1989 সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে। দামেস্কের অদূরে তাদের বসতি স্থাপন করে। দামেস্কে থাকাকালীন জেলুনি আসলে কি করতেন জোলানি তা জানা যায়নি। 2003 সালে আলোচনায় এসেছেন তিনি। 2003 সালে সিরিয়া থেকে ইরাকে এসে আল কায়দায় যোগ দিয়েছেন। এবার বুঝতে পারছেন যে কেন সিরিয়া পরবর্তী টার্গেট হবে পশ্চিমাদের, আমেরিকা কেন এখান থেকে যেতে চাইবে না, পরবর্তী ভিডিওতে শুনেন। এই যে আল কায়দা শব্দটা আসছে, ডোনাল্ড ট্রাম্প এটা বোঝেনি সামনে কি হবে। আচ্ছা, ওই বছরই ইরাকে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন। তখন তার নাম ছড়িয়ে পড়েছিল। 2006 সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হয়েছিল। 5 বছর তাকে কারাগারে থাকতে হয়েছে। গণতন্ত্রের দাবিতে 2011 সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে বাশার আল আসাদ সহিংসতার পথ বেছে নিয়েছিলেন। এরপরই শুরু হয়েছিল সিরিয়ায় গৃহযুদ্ধ। 2011 সালে যখন সিরিয়ায় গৃহযুদ্ধ চলছিল তখন এই জোলানি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের হাত থেকে ছাড়া পেয়েছিলেন। তখন তার নেতৃত্বে সিরিয়ায় ওই আল কায়দার আরেকটা শাখা প্রতিষ্ঠিত হয় যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল। গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে বিশেষত ইদলিবে শক্তিশালী হতে থাকে। প্রথম দিকের কয়েক বছর জোলানি আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেছেন। বাগদাদি ছিলেন ইরাকের ইসলামিক স্টেটের প্রধান। এই গোষ্ঠী পরে আপনার ISIS নাম ধারণ করে। 2013 সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল কায়দার সাথে সম্পর্ক ছেদ করেন, সিরিয়ায় নিজেদের তৎপরতা আপনার বৃদ্ধি করেন। একটা পর্যায়ে এখানে নানান ইতিহাস চড়াই উতরায় আছে। তো আমরা যদি দেখি যে 2014 সালে আল জাজিরাকে প্রথমবারের মতন টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছিলেন জোলানি। এতে তিনি বলেছিলেন তার গোষ্ঠী ইসলামিক আইনের যে ব্যাখ্যা দেবে সিরিয়া সেই অনুযায়ী শাসিত হবে। তার কয়েক বছর পর জোলানির মধ্যে পরিবর্তন আসে। তিনি আল কায়দার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠার প্রকল্প থেকে সরে আসেন। এমন কিছুর পরিবর্তে সিরিয়া সীমান্তের ভেতরে নিজের গোষ্ঠীর তৎপরতা সীমাবদ্ধ করেন আপনার জোলানি, নামটা ভুল হয় মাঝে মাঝে। তো জোলানির এই পরিবর্তনটাকে অনেকে ভাবছিল যে হঠাৎ কি হলো। এর মধ্য দিয়ে জোলানির গোষ্ঠীটি বহুজাতিক বা আন্তঃদেশীয় গোষ্ঠীর বদলে একটি জাতীয় গোষ্ঠী হিসাবে আবির্ভূত হয়। সাল 2016 জুলাইয়ে বাশার সরকার আলেপ্পার নিয়ন্ত্রণ নেয়। তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায়। সিরিয়ার এই অঞ্চল তখনও তাদের দখলে ছিল। 2016 সালে জোলানি প্রকাশ্যে আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করে। পাশাপাশি আল নুসরা বিলুপ্ত করেন, গঠন করেন নতুন সংগঠন জাবাত ফাতেহ আল শাম। 2017 সালের দিকে আলেপ্পা থেকে হাজার হাজার যোদ্ধা ইদলিবে পালিয়ে আসেন। এ সময় বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী নিজের জাবাত ফাতেম আল শাম নিয়ে তিনি আজকের HTS গঠন করেন। তো HTS আপনার ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় তারা তাদের টিম আস্তে আস্তে ডেভেলপ করে আর নিজেদের দেওয়া ইসলামী আইনের ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার ঘোষণা দেয়। পর্যবেক্ষকদের মতে বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছে এই যিনি আছেন জোলানি। এরপরে দীর্ঘদিন যাবৎ জনগণের কাছে বিভিন্ন বার্তা, বাশার আল আসাদের ফেসিস্ট অ্যাক্টিভিটিস, পরাশক্তিকে এখানে ডাইকাইনা, রাশিয়ার মতন পরাশক্তিকে ডাইকাইনা, প্রোটেকশন নেওয়া, কর্মহীনতা, অভাব, ক্ষুধা, মানুষের উপর অন্যায় অত্যাচার, সকল কিছু মিলিয়ে পুরা জাতি বিক্ষোভে ফেটে পড়ে। জাস্ট মাত্র 12 দিনের মধ্যে আপনার এই সাম্রাজ্যের পতন হয়েছে। তো সম্ভবত জোলানি যে বিদ্রোহী সরকার এখন যেটা আছে সেটার প্রধান নেতৃত্বে থাকবেন, হয়তো সরকারও গঠন করতে পারেন। আলোচনায় তিনি আছেন, সামনে বোঝা যাবে আর অনেক কিছু।